আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি সমাধান করে দিব এইচএসসি ফিনান্স প্রথম পত্র তৃতীয় অধ্যায়, অর্থাৎ অর্থের সময় মূল্য অধ্যায়ের নাম। তো এই অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেই সৃজনশীল প্রশ্ন আমি এখন সমাধান করে দিব। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখবে, কারণ এই ক্লাসটা করলেই আমার মনে হয় তুমি এই অধ্যায়ে অনেক কিছু শিখতে পারবে। প্রতিটি ক্লাসে দেখতে হবে, প্রতিটি ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। সো একটা ক্লাসও দয়া করে মিস দিবে না। যত দ্রুত পারো লেকচার শিটগুলো নিয়ে নাও, কারণ লেকচার শিটগুলো থাকলে তুমি সব ইনফরমেশনগুলো সহজে পেয়ে যাবে, এবং লেকচার শিটগুলো যত সময় তুমি কালেক্ট করতে না পারছো তত সময় তুমি অনেক কিছু মিস করবে। সো একদম ভিডিও লাস্টে লেকচার শিট সম্পর্কে বলা আছে, দয়া করে লেকচার শিটগুলো কালেক্ট করে নিও, ঠিক আছে? মিস্টার আজমল অল্টন কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। আমি বলি আগে, এটা হচ্ছে উদ্দীপক আর এটা হচ্ছে প্রশ্ন। সো আমি উদ্দীপক এবং প্রশ্ন একটু পড়ে নিই, তারপর তুমি ভালো মতো আর কি বুঝতে পারবে পুরো সৃজনশীলটা। দেখো, কার্যকরী সুদের হার কি? কণাংটা আমি সমাধান করি। কণাংটা কিন্তু এখানে উদ্দীপকের সাথে মিল নেই, সুতরাং আমরা কণাংটা আলাদা বলতেই পারি। কার্যকরী সুদের হার কি? কোনো বিনিয়োগ প্রকল্প থেকে আমরা প্রকৃত যে সুদ পাই, প্রকৃত যে হারে সুদ পাই, মানে এক বছর আনতে যে সুদটা পাই, সেটাকে বলা হয় কি? কার্যকরী সুদের হার, যেটাকে আমরা বলি ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা কার্যকরী সুদের হার। আসলে আমি যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে আমরা কার্যকরী সুদের হার বলতে বুঝে থাকি ইফেক্টিভ অ্যানুয়াল রেট। কিন্তু আমরা যেমন অনেক সময় এরকম দেখি যে এম এর মান হয় 12, তার মানে কি এই 10% সুদ প্রতি মাসে দেওয়া হবে, এক বছরে মোট 12 বার দেওয়া হবে। কিন্তু কার্যকরী সুদের হার হচ্ছে 12 বার না। এই 12 বারটাকে যদি আমি একবারে আনি তাহলে কত পার্সেন্ট হয়? মানে তুমি প্রতি মাসে 12% করে পাচ্ছ, এটা বাদ দাও। বাদ দিয়ে তুমি চিন্তা করো যে প্রতি বছরে কত পার্সেন্ট পাবা। যদি মাসে তোমাকে 12 টাকা করে, মানে শতকরা 12 টাকা করে দেওয়া হয়, তাহলে তুমি বছরে কত করে পাবা? এই যে বছরেরটা হিসাব করা হচ্ছে কার্যকরী সুদের হার। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বিনিয়োগ প্রকল্প থেকে বাৎসরিক যে হারে বা প্রকৃত অর্থে যে হারে সুদ পাই, সেটা হচ্ছে কার্যকরী সুদের হার। তো তুমি এটা জাস্ট কনং দিয়ে লিখে দিবে এইভাবে। চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্যের উপর কি প্রভাব পড়বে? জাস্ট একবারে সিম্পলি তুমি লিখে দিবা, প্রথম লাইনে একদম লিখে দিবা। কি লিখবা? প্রথম লাইনে লিখবা হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। জাস্ট স্বাভাবিক কথা, এইখানে কোনো ভাবা চিন্তা কিছুই করা যাবে না, এটাই লিখে দিতে হবে। এখন কেন ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে? কেন? কারণ তুমি সুদ যদি একবারের জায়গায় যদি একাধিকবার পাও, চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি সংখ্যা মানে কি? তোমার সুদের পরিমাণটা একাধিকবার দেওয়া। তুমি বছরে সুদ যদি একবার পাও 10%, তাহলে যে টাকা হবে, তুমি যদি 12 বার পাও সেই 10%, তাহলে ভবিষ্যৎ মূল্যটা আর বেশি হবে না? 12 বার মানে বুঝো, 12 বার। সো চিন্তা করো একটু, যে তুমি একবার পাচ্ছ 10% আর এটা 12 বার পাচ্ছ 10%। সো চক্রবৃদ্ধি সংখ্যা যত বাড়বে তত ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। এটা সম্পর্কে একটু বিস্তারিত লিখে দিতে পারো। সো এই প্রথম লাইনে তুমি প্রশ্নটা এইভাবে লিখে দিবা যে চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। সো গণং কি বলা ছিল? মিস্টার আজমলকে ওই তহবিলে প্রতি মাসে কত টাকা জমা দিতে হবে। আজমল কি ঘটনা ঘটাইছে আমরা একটু পড়ি আগে। মিস্টার আজমল অল্টন কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার ইচ্ছা এখন থেকে 6 বছর পরে 12 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন, মানে 6 বছর পরে 12 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনবে। তুমি যে ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করবে আমি একটু বলি, সেই ইনফরমেশনগুলো হচ্ছে 6 বছর পর তিনি গাড়ি কিনবে, 6 বছর পরে মানে ফিউচারে। সো আমরা এটা বলতে পারি এই 12 লক্ষ হচ্ছে কি ফিউচার ভ্যালু। সো আমি এখানে একটু লিখি FV সমান 12 লক্ষ টাকা ফিউচার ভ্যালু। কেন ফিউচার ভ্যালু বললাম? গাড়িটা তো এখন কিনবে না, গাড়িটা কিনবে কবে? ফিউচারে কিনবে। সো আমরা বলতে পারি যে ফিউচার ভ্যালু কত? 12 লক্ষ টাকা। সো তুমি এখানে লেখো 12 লক্ষ টাকা, 1,2,0,0,0,0,0, 12 লক্ষ টাকা ফিউচার ভ্যালু। তারপর আরো একটা ইনফরমেশন যেটা পেয়েছিলাম যে 6 বছর, তার মানে এন এর মান কত? 6। খেয়াল করো, আমরা কিন্তু এইখান থেকে এভাবেই সিদ্ধান্ত নিব। যারা এই 3 অধ্যায় পারে না তারা আসলেই মানে ফিনান্স পড়ার যোগ্যতা তাদের নেই, কারণ ফিনান্স একটা মানে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আর এই অধ্যায়টা হচ্ছে একটা গিফট আমি মনে করি। এই অধ্যায়টা অনেকে বলে স্যার উদ্দীপক ধরতে পারি না, এত বড় বড় উদ্দীপক থাকে যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে গেলে প্রথমে কি পড়ছিলাম এটা মনে থাকে না। সো এটা সহজ একটা সাবজেক্ট আমি মনে করি। সো তুমি একটু খেয়াল করলেই বুঝতে পারবে এখানে কি বলতে চাচ্ছে বা কি চাইছে তারা।
দেখো 12,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন। তিনি এমন একটি ব্যাংক হিসাব খুলতে চান যেখানে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখলে 6 বছর পরে অবশ্যই 12 লক্ষ টাকা পাবেন। তাই নির্দিষ্ট পরিমাণ টাকা, সো ভবিষ্যতে কিন্তু এই 12 লক্ষ টাকা পাবেন। সো এই 12 লক্ষ টাকা কিন্তু আমি এই জন্য ফিউচার ভ্যালু ধরছি, ফিউচার ভবিষ্যৎ মূল্য 12 লক্ষ টাকা পাবেন 6 বছরে। আচ্ছা, এখানে বলছে ওই হিসাব থেকে প্রত্যাশিত আয়ের হার 10%। সো আমরা এটা বলতে পারি আয় হচ্ছে কত, 10%, যা আমরা সংক্ষেপে লিখতে পারি কি 0.10 বা দিয়ে 0.10 লিখতে পারি। এবার দেখো আমাদের কি কি ইনফরমেশন আমরা পেলাম। সো মিস্টার আজমলকে ওই তহবিলে প্রতি মাসে, দেখো প্রতি মাস এই কথাটা কিন্তু এর আগে কোথাও লেখা নেই, তিনি এমন একটি ব্যাংক খুলতে চান যেখানে মাসে প্রতি মাসে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই প্রতি কথা এখানে লেখা থাকতে পারতো, যদিও নেই তারপরও কিন্তু আমরা দেখে বুঝতে পারবো যে যেখানে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখবেন, মাসে মানে কি একবার তো না, বারবার দিবে উনি, প্রতি মাসে দিবে। সো আমরা বুঝলাম মাসে, তার মানে কি এম। শোনো, এখানে যদি কখনো বলা না থাকে যে ত্রৈমাসিক হারে সুদ নির্ণয় করে, প্রতি মাসে সুদ নির্ণয় করে, এটা যদি বলা নাও থাকে তাও কিন্তু আমরা এম এর মান পাই। কিভাবে পাই, যে তিনি কিস্তিটা কতদিন পর পর দেবে, 3 মাস পর পর দিলে এম এর মান 4 হবে, মানে ত্রৈমাসিক ধরে নিতে হবে, 3 মাস পর পর সুদ দিবে। কিস্তি যতবার দিবে, বছরে যতবার কিস্তি দিবে ততবার সুদ দিবে, এটা মাথায় রাখবা। কিস্তি যতবার দিবে, ভালো করে নোট করে রাখো, কিস্তি যতবার দিবে ততবার আমাদেরকে সুদ গণনা করতে হবে। কিস্তি যদি একবার দেয় তাহলে একবার সুদ গণনা করতে হবে বছরে, যদি 2 বার দেয় 2 বার, আর যদি এককালীন টাকা জমা রাখে, মানে আজকে 10 লক্ষ টাকা জমা রাখলো 10 বছর পর কত টাকা পাবে, এই ক্ষেত্রে বলা থাকে যে কি, মানে এখানে তো এককালীন টাকা। সো এইখানে বলা থাকবে যে আসলে সুদের পরিমাণটা কতদিন পর পর হিসাব করা হয় বা মাসে কয়বার হিসাব করা হয়। অ্যানুইটির অঙ্কে কিন্তু বলা থাকে না যে সুদের পরিমাণ প্রতি 3 মাস পর পর না 2 মাস পর, এরকম বলা থাকে না। সো কথাটা মাথায় রাখবা। তো এখানে যেহেতু প্রতি মাসে বলছে, তাহলে এম এর মান কত, 12। আর কিছু দরকার আছে বলো, আমরা তো অনেক কিছু পেয়ে গেছি। সো এখন আমাদের কি বের করতে হবে, প্রতি মাসে কত টাকা করে জমা দেয়। আমরা অ্যানুইটি এখানে খুঁজে বের করবো, মানে কিস্তি বের করতে হবে আমাদেরকে, যে এ এর পরিমাণটা। সো এখন আমাকে বলো যে তুমি এই ইনফরমেশনগুলো যদি বের করতে পারো এভাবে, হ্যাঁ খুঁটিয়ে বেছে যদি বের করতে পারো, তাহলে তোমার অঙ্ক হয়ে গেছে। এখন স্যার আমি কোন সূত্র বসাবো, অনেক সূত্র ফিনান্সে, হ্যাঁ 3য় অধ্যায় বিশেষ করে, তো আমি কোন সূত্র বসাবো। দেখো ফিউচার ভ্যালু আছে না, তার মানে ফিউচার ভ্যালু সূত্র বসাতে হবে, মানে যে টাকা দেওয়া থাকবে সেই টাকার সূত্র বসাতে হয়। এই হচ্ছে একটা অঙ্ক, যেখানে যদি ভবিষ্যৎ মূল্যের কথা বলা থাকে ভবিষ্যৎ মূল্য সূত্র, ফিউচার বা প্রেজেন্ট ভ্যালুর কথা বলা থাকলে প্রেজেন্ট ভ্যালু সূত্র। সো স্যার যখন এককালীন টাকা জমা রাখে কোনো ব্যাংকে, বা এককালীন টাকা পায়, বা এককালীন তুমি এখন জমা দিছো ভবিষ্যতে পাও, ভবিষ্যতে জমা দিছো এখন পাবা, তখন কি হয়, তুমি যদি বর্তমান মূল্য টাকা দেওয়া থাকে, তুমি যদি দেখতে পাও যে বর্তমান মূল্য দেওয়া আছে, তাহলে ভবিষ্যৎ মূল্য বের করতে হয়, ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্য বের করতে হয়। আর অ্যানুইটির ক্ষেত্রে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য সূত্র বসাতে হবে, যদি বর্তমান মূল্য সূত্র দেওয়া থাকে তাহলে বর্তমান মূল্য সূত্র বসাতে হবে। সো দেখো আমরা এখন সূত্র বসাবো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্র, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। এখানে কিন্তু প্রতি মাসের শুরুতে বলা নেই, যেটা বলা আছে প্রতি মাসে, তার মানে কি সাধারণ অ্যানুইটি। অ্যানুইটি কিন্তু আবার 2 প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদের শুরুতে, আরেকটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদের শেষে, মানে তুমি প্রতি মাসের শুরুতে কিস্তি দাও 1 তারিখে, আরেকটা হচ্ছে প্রতি মাসের শেষে 30 তারিখে কিস্তি দাও, এমন কিন্তু হয়, 2 রকম হয়। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রতি মাসের শেষে, স্বাভাবিক, হ্যাঁ, আর প্রতি মাসের শুরুতে কোথাও বলা থাকতো যদি শুরুতে হতো। তো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্র হচ্ছে এ ইন্টু, দুঃখিত, এ ইন্টু তারপর হচ্ছে 1 যোগ আই পাওয়ার n ভাগ i বিয়োগ 1। ওকে, এখানে এবার m আছে যেহেতু, তাহলে m এর কাজটা কিভাবে করব স্যার। m এর কাজ হচ্ছে যেখানে i আছে সেখানে m লিখে দাও, যেমন এখানে i আছে না, তাহলে এখানে নিচে m লিখে দিবা, এখানে i আছে এজন্য m লিখে দিবা, আর n যেখানে লিখছো সেখানে m গুণ করে দিবা। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো এখানে কিন্তু কোথাও বলা নেই যে এটা অগ্রিম অ্যানুইটি, ঠিক আছে। সো অগ্রিম অ্যানুইটি কিভাবে লেখা থাকতো, যদি এখানে বলা থাকতো যে তাকে প্রতি মাসের, মানে এখানে এই যে গণামে বলা থাকতো যে আজমলকে ওই তহবিলে প্রতি মাসের শুরুতে কত টাকা জমা দিতে হবে, বা এমন হতো যে যেখানে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে চায়, তাহলে এই যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এখানে লেখা থাকতো যেখানে মাসের শুরুতে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে চায়। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল করবা যে আসলে এখানে লেখা থাকবে, কোথাও না কোথাও উল্লেখ থাকবে, অগ্রিম থাকলে সেটা উল্লেখ থাকবে। সো এখন আমরা যেটা করব, আমাদের হাতে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি আছে, মানে 12 লক্ষ টাকা ফিউচার ভ্যালু, সেটা আমাদের হাতে আছে। তাহলে আমরা এখানে লিখব কি 12 লক্ষ টাকা আগে লিখব,
লেখার পরে এখন আমরা সমাধান করব। এ এর মান আমাদের কিন্তু নাই, আমরা এ এর মানটা বের করব। সো এ এর মান বের করি, তার আগে আমরা এই সূত্রের মানগুলো বসাই দেই। যেমন 1 আছে যোগ আই, আই মানে কত পার্সেন্ট, এই যে 0.10, তো আমরা এখানে আই মানে 0.10 লিখবো, যেহেতু 10% ওখানে কিন্তু দেওয়া আছে। আর এম এর মান হবে কত, 12, এম এর মান কত হবে, 12 হবে। সো আবার আই মানে 10 ভাগ 12। সো এখানে একটু কাজ আছে, পাওয়ার কাজ করতে হবে। এন মানে হচ্ছে 6 বছর, এখানে দেখো এই যে এন মানে 6 বছর আমি বের করেছিলাম, ওইখান থেকে হিসাব করে বের করছি, মানে ওখানে দেওয়াই আছে। তারপর হচ্ছে 12, এম এর মান কত, 12, এখানে 12 লিখবো। সো এই হচ্ছে আমাদের কাজ। এখানে যদি অগ্রিম বলতো তাহলে লাস্টে একটু কাহিনী করা লাগতো, সেই কাহিনীটা আমাদের এখন করার দরকার নেই। সো এখন আমরা ক্যালকুলেশন করব এটার। সো ক্যালকুলেশনটা দেখো, এটার ক্যালকুলেশন কিন্তু খুবই সহজ একটা ক্যালকুলেশন, আমি ক্যালকুলেটরের সাহায্যে করছি, সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। সো আমি প্রথমে এই যে ভিতরের সমাধানটুকু করতেছি, 0.10 ভাগ 12, 0.10 ভাগ 12, 0.10 ভাগ 12। সো 0.10 ভাগ 12 আমরা এইটার কাজ করলাম, করে এর সাথে 1 যোগ করে দেই, 1 যোগ। আমরা এখানে চাইলে এই নিচের কাজটাও করে নেই, 0.10 ভাগ 12, 0.10 ভাগ 12 একই না, এটা আর এটা একই। সো এটার মানটা আমি এখানে বসাই নেই, 0.00, তারপর হচ্ছে 8, 3, 3, 3, 3, অসংখ্য 3 আছে, হ্যাঁ। সো এখানে দেও যত দূর পারো দিয়ে নাও, ওকে 3। এবার আমরা উপরের অংশটা কাজ করি, হ্যাঁ। আমরা জাস্ট এই ক্যালকুলেশনটা সেম, মানে এই যে এটা, এই যে এটা আর এটা সেম, এই জন্য আমি এটা উপরেরটা হিসাব করছি দেখে নিচেরটা একবার হিসাব করে বসাই দিলাম, যোগ 1 দিলাম, এই একটা যোগ করে দিলাম, দেওয়ার পর পাওয়ার হচ্ছে 6 12 72, 5 12 60, 6 12 72। সো আমরা এখানে কি করব, পাওয়ার বসাবো, বসায়া 72 লিখে দিব। আমরা কিন্তু এটা মুখে মুখে হিসাব করে দিতে হবে। সো 6 12 72 লিখলাম, তাহলে হয় কত, 1 দশমিক, এখানে কিন্তু এ ইন্টু হবে, এ ইন্টু। সো এখানে হবে হচ্ছে 0.81759385। ওকে, আর এ পাশে আছে কত, 12 লক্ষ কিন্তু আছে এই পাশে, ওকে 12 লক্ষ আছে। এইবার আমাদেরকে যেটা করতে হবে, এই উপরের অংশটাকে নিচেরটা দ্বারা ভাগ দিতে হবে। তো ভাগ দেই, 0.00, দুটো শূন্য, তারপর 8, 3 কয়বার আছে, 1 2 3 4 5 6 7 বার আছে, 1 2 3 4 5 6 7। তো আমি এই 3 দিয়ে নিলাম, নেওয়ার পর এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই পাশেরটা কিন্তু এ এর সাথে গুণ আছে, তাহলে এই পাশেরটা এই 12 লক্ষের সাথে ভাগ হবে, 12 লক্ষের সাথে ভাগ হবে, যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে বীজগণিতের মতো। সো এই 12 লক্ষ আমি উপরে লিখে তারপর এই যে ক্যালকুলেশন, মানে এই ক্যালকুলেশনটা ভাগ করে দিলাম। সো ভাগ করে দিলে কত হয়, 98.11122624। সো এর মান কিন্তু এখন বের হয়ে যাবে। 12 লক্ষ প্রথমে লিখি, 12 লক্ষ ভাগ হচ্ছে 98.11122624। সো হবে কত, 12,231 টাকা জমা দিতে হবে। কত টাকা জমা দিতে হবে, সো এর মান আমরা পেয়ে গেলাম, অ্যানুইটির মান আমরা পেয়ে গেলাম, যে প্রতি মাসে তাকে এই 12,231 টাকা জমা দিতে হবে। তাহলেই সে হচ্ছে তোমার এই যে মিস্টার আজমল ওই তহবিলে প্রতি মাসে কত টাকা জমা দিতে হবে, এই 12 লক্ষ টাকা জমাইতে পারবে। সো এখন দেখো বলছে মিস্টার আজমলের জন্য মেয়াদ শেষে জমাকৃত টাকায় গাড়িটি ক্রয় করা কি উচিত হবে, মতামত বিশ্লেষণ করা। আচ্ছা, গাড়িটার বর্তমান মূল্য হচ্ছে 9 লক্ষ টাকা। তো আমরা একটা চিন্তা করে দেখব যে আমাদের এই 9 লক্ষ টাকা তো বর্তমানে দাম, তাই না? সো সে এখানে কিন্তু এই যে তার ইচ্ছা এখন থেকে 6 বছর 12 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনবে, তিনি এমন একটি, সো এই যে 12 লক্ষ টাকা গাড়ি কিনবে, এখন আমি দেখব যে আসলে তার এই 9 লক্ষ টাকাকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করলে 12 লক্ষ টাকা হয় কিনা, মানে ব্যাপারটা চিন্তা করো। প্রথম কথা হচ্ছে সে কত টাকা কিস্তি দিবে, এখানে কিন্তু কোনো ঝামেলা নেই, এটা কিন্তু সম্পূর্ণ আউট অফ দ্য পার্ট, মানে ঘ নাম্বারের পার্টের বাইরেই, ঘয়ে যে উত্তরটা চাইছে সেই উত্তরের সাথে এই প্রথম অংশে কিন্তু কোনো মিল নেই। তুমি চিন্তা করে দেখো, মানে গাড়ি কিনতে পারবে কিনা, তো এখানে গাড়ি কিনতে পারবে কিনা এটার সাথে এটার কি সম্পর্ক, এটা তো উপরেরটা বলছে হচ্ছে তোমার 12 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে চাচ্ছেন ভবিষ্যতে, এজন্য সে ব্যাংকে প্রতি মাসে কিছু কিছু টাকা জমা দিতে চাচ্ছে। তো কত টাকা জমা দিতে চাচ্ছে তাও বলে নাই, বলছে গাড়ির আন্দাজ করছে গাড়ির মূল্য হচ্ছে 12 লাখ টাকা। তো তার কিস্তির পরিমাণ আমরা বের করতে পারবো এখানে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। তুমি একটু ভাবনা চিন্তা করে দেখো, এখানে দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে সে জমা টমা করতেছে হ্যান ত্যান অনেক কিছু তার স্বপ্ন, আরেকটা পার্ট এখানে বলছে যে গাড়িটার বর্তমান মূল্য হচ্ছে 9 লাখ টাকা। তো আমরা দেখবো আসলে এই 9 লাখ টাকার ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করলে 12 লাখ হয় কিনা।
যদি হয় 9 লাখ টাকার ভবিষ্যৎ মূল্য 12 লাখ, তাহলে আমরা বুঝতে পারবো কি যে না গাড়িটা আসলেও সে কিনতে পারবে। 9 লক্ষ টাকার গাড়ি মানে 6 বছর পরে তো 10% করলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হবে তার মূল্য, তাই না? সে তো গাড়ি, এখন গাড়ির দাম 9 লাখ, মানে এই কথাটা তারা কেন দিছে বলো? এই কথাটা দেওয়ার কোনো প্রশ্ন ছিল এখানে? এখন গাড়ির দাম কতটা দেওয়ার দরকার আছে? ওখানে তো বলেই দিছিল উপরে যে 6 বছর পর গাড়ি কিনবে, গাড়ির দাম পড়বে 12 লাখ। হ্যাঁ, এই কথাটা দিছে এই কারণে ঘ নাম্বারটা উত্তর করার জন্য। তাহলে ঘ নাম্বারে যখন তুমি উত্তর করতে যাবে তখন অবশ্যই তোমাকে এই 9 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। বের করে তারপরে তাকে মিলাতে হবে যে 12 লক্ষ টাকা দিয়ে যে কিনতে যাচ্ছে সেটা মিলে কিনা। সো চলো আমরা সমাধান করি। তো আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ইনফরমেশনগুলো আগে একটু লিখে নেব। হ্যাঁ, দেওয়া আছে লিখে ওই ইনফরমেশনগুলো লিখে নেব। তো কি ইনফরমেশন এখানে আমি আবার একটু লিখে দেই, সমস্যা নেই। তো গাড়ির বর্তমান মূল্য কত? প্রেজেন্ট ভ্যালু, পিভি, প্রেজেন্ট ভ্যালু কত? 9 লক্ষ টাকা। দেখো এখানে কিন্তু কোনো কিস্তি মিস্তি কিচ্ছু না। গাড়ির দাম এখন 9 লাখ, 6 বছর পর কত হবে? 12 লক্ষ হবে কিনা? যে 12 লক্ষ টাকার, সে 12 লক্ষ টাকা দিয়ে কিনতে যাচ্ছে, তো 9 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য 12 লক্ষ টাকার বেশি যদি হয়ে যায় তাহলে তো আমার দ্বারা কেনা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ আমি তো জমাচ্ছি 12 লক্ষ টাকার কথা চিন্তা করে, কিন্তু আমার গাড়ির দাম এখনই 9 লাখ, 6 বছর পর কত হবে? তো দেখো 9 লক্ষ, তো ফিউচার ভ্যালু 9 লক্ষ, আর এখানে আই তো একবার দেওয়াই আছে 10%। সো আমরা এই 10% রে বা দিয়ে লিখবো হচ্ছে তোমার 0.10, আর এন এর মান হচ্ছে 6। আর সুদের হার কিছু বলে নাই, সুদের হার কত পার্সেন্ট ধরতে হবে সেটা আমাদেরকে এখানে কিছু বলে দেয়নি। তো এখানে কিছু বলে দেয়নি, তারপরও আমাদেরকে একটু বিষয় চিন্তা করতে হবে। যে কি চিন্তা করতে হবে? যে যেহেতু আগের অঙ্কে সুদের হারটা কিন্তু মানে কিস্তির পরিমাণ দিছিল কত? 6%। মানে আমরা তো ওই যে 10% ধরতেছি, হ্যাঁ, যে 10%কে গ্রহণ করতেছি, এই 10% একটু চিন্তা করো, এই 10% কিন্তু আমাদের ওইটার উপর নির্ভর করছিল যে আমরা কিস্তিটা প্রতি মাসে দিচ্ছি যেহেতু, তার মানে সুদ তো আমাদের প্রতি মাসে হিসাব করা হবে, তাই না? সুদ প্রতি মাসে হিসাব করতে হবে, কারণ ওই 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 পার্টে যেহেতু আমরা হিসাব করছিলাম প্রতি মাসে, তাহলে এখানে আমাদের প্রতি মাসে হিসাব করতে হবে। সো এম এর মান আসবে কত? 12, যেহেতু প্রতি মাসের কথা বলছে, সো 12 আমাদের আসবে। তো এখানে এককালীনের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবা, যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে ফিউচার ভ্যালু সূত্র বসাতে, আর ফিউচার ভ্যালু দেওয়া থাকলে প্রেজেন্ট ভ্যালু সূত্র বসাতে হবে। তো আমি এখন ফিউচার ভ্যালু সূত্র বসাই দেই, যেহেতু প্রেজেন্ট ভ্যালু আমার কাছে আছে। তো এটার সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 যোগ আই ভাগ এম পাওয়ার এন ইন্টু এম। এখন জাস্ট মানটা বসাই দেবো। তো প্রেজেন্ট ভ্যালু কত আছে? 9 লক্ষ টাকা আছে। সো এখানে আমি 9 লক্ষ টাকা লিখলাম। লেখার পর এখন 1 যোগ এই যে আই কত? 0.10, আই হচ্ছে 0.10 ভাগ এম হচ্ছে 12, উপরে পাওয়ার হচ্ছে এন মানে কত? 6 বছর গুণ 12। সো ব্যাপারটা একটু খেয়াল করো। হ্যাঁ, কেন আমি এই এম এর মান 12 আনলাম ব্যাপারটা বুঝো। আমি যার সাথে তুলনা করব 12 লক্ষ টাকা, সেইটাও তো হিসাব করা হয়েছে কি 12%। তোমার হচ্ছে প্রতি মাসে হিসাব করছি না, সুদের হারটা তো প্রতি মাসে হিসাব করছি। তো প্রতি মাসে হিসাব করলে আমাদেরকে অবশ্যই এম এর মান আনতে হবে। প্রতি মাস মানে কি? সুদের হার তো প্রতি মাসে ধরা হয়েছে, তার মানে এম এর মান 12 হবে। প্রতি মাসে একবার করে ধরলে 12 মাসে 12 হবে। সে বিষয়টা মাথায় রাখবা যে আমরা যেহেতু যার সাথে তুলনা করতেছি। ওকে, তো এবার আমরা এটা সূত্র অনুযায়ী আর কি বের করব। তো দেখো প্রথমে আমি এই ক্যালকুলেশনটা সেরে ফেলি। 0.10, হ্যাঁ, 0.10 ভাগ 12 আছে, তো ভাগ 12 দিলাম। একটা মান আইছে, অনেক বড় মান আইছে, তার সাথে 1 যোগ করব, যোগ 1। এবার আমরা কি করব? পাওয়ার বসাবো। তো পাওয়ার বসালাম, পাওয়ার বসানোর পরে যে 6 12 কত হয়? 72 হয়। তাহলে আমি 72 দিলাম, দিলে একটা মান এসে, তো আমি এখানে লিখে দিই 9 লক্ষ, ওকে, গুণ 1.1759385 এইটা। এবার এটার সাথে 9 লক্ষ গুণ করে দেব, গুণ 9 লক্ষ। সো 9 লক্ষ গুণ করলে হয় কত? 16,35,834.46 টাকা। ওকে, তাহলে দেখো সে হচ্ছে তোমার গাড়িটি কিনতে চাচ্ছে, তো কিনতে পারবে কিনা সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো সিদ্ধান্ত নিতে গেলে দেখো সে টাকা জমা, তার টাকা মানে সে চিন্তা করছে গাড়ির মূল্য কত? 12 লক্ষ টাকা 6 বছর পরে। তো হিসাবে হচ্ছে আমাদের মানে আমরা যেভাবে দেখলাম যে 12 লক্ষ টাকা হচ্ছে তার গাড়ির দাম ভবিষ্যতে, কিন্তু সে বর্তমানে গাড়ির দাম হচ্ছে 9 লক্ষ টাকা। তো ভবিষ্যতে সে কিনতে পারবে কত টাকা দ্বারা? 12 লক্ষ টাকা দিয়ে। তো গাড়ির দাম কিন্তু 9 লক্ষ টাকা বর্তমানে, কিন্তু ভবিষ্যতে কি গাড়ির দাম হয়ে যাবে কত? 16,35,834 টাকা। তো সে গাড়িটা অবশ্যই ইজিলি কিনতে পারবে। তো তার সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই গাড়িটা সে কিনতে পারবে। সো এটা তুমি লিখে দিও, মিস্টার আজমলের জন্য মেয়াদ শেষে জমাকৃত টাকায় গাড়িটি ক্রয় করা উচিত হবে। কারণ গাড়ির দাম হচ্ছে কত, মানে উচিত হবে, চিন্তা করো উচিত হবে কিনা, তার সে কিনবে কিনা।
ব্যাপারটা হচ্ছে সে গাড়ির দাম আমরা যদি হিসাব করি তো 16,35,834 টাকা হয়ে যায় গাড়ির দাম। চিন্তা করে দেখো, মানে এখন যে গাড়ির দাম 9 লাখ টাকা, 6 বছর পরে গাড়ির দাম হবে 16,35,834 টাকা। কিন্তু আজমল সাহেব কিনতে চাচ্ছে কত দ্বারা? 12 লক্ষ টাকা দ্বারা। সো এখন তুমি চিন্তা করো যে সে 12 লক্ষ টাকা দিয়ে অবশ্যই গাড়িটা কিনবে, তার সিদ্ধান্তটা কি মানে সঠিক হবে? সে গাড়িটা তার কেনা উচিত। সে 12 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলতে পারবে 16,35,834 টাকা দামের গাড়ি। আমার প্রথমে একটু বুঝতে প্রবলেম ছিল যে এখানে আমি খেয়াল করিনি উচিত হবে কিনা, মানে ভবিষ্যতে কিনবে কিনা, কিনা ঠিক হবে কিনা, এটা যেহেতু বলছে। কিন্তু আমি প্রথমে খেয়াল করছিলাম যে মিস্টার আজমলের জন্য মেয়াদ শেষের গাড়িটা কেনা উচিত, মানে কিনবে কিনা সে, হ্যাঁ কেনা ঠিক হবে কিনা। তো আসলে যদি এই কথা বলতো তাহলে কেনা ঠিক না, যদি কারণ 12 লক্ষ টাকা না হয়ে 16,35,834 টাকা দিয়ে গাড়ি কেনা সম্ভব না। কিন্তু না, সে তো কিনবে 12 লাখ টাকা দিয়ে, কিন্তু গাড়ির দাম হচ্ছে কত? 16 লাখ। সে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? মানে গাড়িতে উনি যে টাকা দিয়ে কিনতে পারতেছে সেই টাকার চেয়ে অনেক বেশি, 4 লক্ষ টাকার প্লাস বেশি হয়ে যাচ্ছে তার মানে গাড়ির দাম, কিন্তু সে 12 লক্ষ টাকা কিনে ফেলতে পারতেছে। সুতরাং আমি মনে করি মানে আমার সিদ্ধান্ত অনুযায়ী তুমিও ঠিক এভাবে লিখে দিবা, ঘ নম্বরে লাস্টে লিখে দিবা এইভাবে যে মিস্টার আজমলের জন্য মেয়াদ শেষে জমাকৃত টাকায় গাড়িটি ক্রয় করা উচিত হবে। কারণ তার গাড়ির বর্তমান মূল্য 9 লক্ষ টাকা হলেও ভবিষ্যতে সেই গাড়ির মূল্য হবে 16,35,834 টাকা, যেখানে সে মাত্র 12 লক্ষ টাকায় কেনার সুযোগ পাচ্ছে। সো এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীলের উত্তর। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, লাইক দিয়ে, আর মতামত করে অবশ্যই সাথে থাকবে। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।